আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফারজানা তানি এবং আমি রিদওয়ানা বিনতে জলিল। ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরিমণিকে আটক করেছে র্যাব। বিকেলে তার বনানীর বাসায় অভিযান শুরু করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। অভিযান চলাকালে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়েছে। গ্রেফতারের আগে পরিমণি নিজের ফেসবুক পেজে লাইভে এসে দিন দুপুরে কে বা কারা তার বাসায় আক্রমণ চালাচ্ছে বলে জানিয়েছেন, আর তিনি লাইভে পুলিশের সহায়তা চান। জুলহাস কবিরের রিপোর্টে বিস্তারিত থাকছে এ নিয়ে। জেনে শুনে বুঝে চুপ করে আছেন, এগুলো কিন্তু আল্লাহ সহ্য করবে না। বুধবার দুপুরে হঠাৎ করে নিজের ফেসবুক পেজে লাইভে আসেন বাংলা চলচ্চিত্রের আলোচিত সমালোচিত নায়িকা পরিমণি। আপনারা সমস্ত মিডিয়া দেখতেছেন, মানে কত মানুষজন এই মুহূর্তে দেখতেছেন, কিন্তু কেউ কিছু বলতেছেন না। অভিযোগ করেন তার রাজধানীর বনানীর বাসায় দরজা ভেঙে কে বা কারা ভেতরে ঢোকার চেষ্টা করছেন। খুলেন তারপর বুঝাইতেছি, খুলেন তারপর বুঝাইতেছি, এই কথাটাই তো আমি নিতে পারি না। খুলেন তারপর বুঝাইতেছি, এটা তো কোনো পরিচয় দেওয়ার ধরন না। এতগুলো লোকজন আসছে, কেউ একজন সাদা পোশাক, কেউ একজন লাল পোশাক, কেউ একজন কালো পোশাক। তারা এসে বলতেছে যে আমরা থানা থেকে আসছি, আমরা পুলিশের লোক। তো আমি জিজ্ঞেস করলাম যে কোন থানা থেকে আসছেন, কোন পুলিশ? আমি তো জিজ্ঞেসই করবো, না হলে তুমি হুট করে কেউ একজন বলবে পুলিশ, আমি তো খুলে দিব না। তো তারা লিটারেলি বাজে বিহেভ করতেছে, যেটা কোনো পুলিশ কোনো তদন্তের স্বার্থে আসুক বা যে কোনো স্বার্থে আসুক, তারা এইভাবে কিন্তু বলতে পারে না। পুলিশকে খবর দেয়া হলেও কোনো সাহায্য পাচ্ছেন না বলেও লাইভে এসে পরিমণি বারবার অভিযোগ করেন। এ সময় গণমাধ্যমকে তার বাসায় আসার অনুরোধ জানান। আমার বাসায় কেউ এসে হামলা করতেছে, আর মানে এটা এখনো অব্দি কতক্ষণ হয়ে গেছে আমি লাইভ করতেছি। আমি লাইভ থেকে যাচ্ছি না আজকে। লুকিং ক্যামেরা অফ করে দিচ্ছে। হ্যাঁ, না আমি দেখি না, আমি একটু চেক করি, দাঁড়ান। দীপমা দেখো তো। এর কিছুক্ষণের মধ্যেই পরিমণির বাসার সামনে গণমাধ্যম কর্মী ও উৎসুক জনতা ভিড় করতে থাকেন। এরপর র্যাব অভিযান শুরু করে। সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে পরিমণির বাসায় অভিযান চালানো হচ্ছে বলে গণমাধ্যমকে জানায় র্যাব। জুলহাস কবির, আরটিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছেন আমাদের সহকর্মী ইয়ার বাদল, সরাসরি তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। বাদল, আমরা দেখেছি যে র্যাবের অভিযানের আগে আসলে পরিমণি ফেসবুক লাইভে এসেছিলেন এবং উনি বেশ কিছুক্ষণ ছিলেন, বিভিন্ন বিষয়ে উনি কথা বলেছেন, যেটা আমরা সংবাদ মাধ্যমেও দেখেছি। আপনি একটু বলবেন যে আসলে কোনো ঘটনা ঘটলে আসলে এ ধরনের লাইভে আসা কোনো ধরনের কৌশলের অংশ কিনা, এ বিষয়ে আসলে র্যাব বা এই বিষয়ে যারা বিশেষজ্ঞ তারা কি বলছেন? তানি এটি আসলে তার একটি কৌশলী বলা চলে, কারণ সবার দৃষ্টি আকর্ষণের জন্য তিনি প্রথমে ফেসবুক লাইভে যান এবং আসলে গণমাধ্যমের সহযোগিতা চান যেন তাকে ফোকাস করা হয় এবং তিনি যে সব অপরাধের সাথে জড়িত সেই জিনিসগুলো আড়াল হয়ে সাধারণ মানুষের যেন একটি সিম্পেথি পাওয়া যায়। এ ধরনের কারণেই কিন্তু আসলে তিনি ফেসবুক লাইভে যান এবং আলোচনার পর্যায়ে আসেন। আপনাকে যদি দেখায়, এই মুহূর্তে যেটি আমরা সমস্যার মধ্যে রয়েছি, যে কোথাও আগুন লাগলে যেরকম হয় সেরকম অবস্থা। সাধারণ মানুষ, উৎসুক জনতা এবং মোবাইল সাংবাদিক যাদের হাতে হাতে মোবাইল আছে সবাই ভিডিও করছেন এবং ফেসবুকে নিজেদের মতো করে লাইভে যাচ্ছেন এবং গণমাধ্যম যেসব প্রথম সারির গণমাধ্যম রয়েছে তাদের আসলে সুযোগ পাওয়া একরকম সমস্যা বলা চলে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এটি পরিমণির বাসার দরজা, এখানে সবাই মোবাইল হাতে করে নিয়ে ভিতরে কি হচ্ছে সেটি আসলে যার যার মতো করে দেখানোর চেষ্টা করছেন। আমরা একটু চেষ্টা করতে চাই, ভাই আমরা লাইভে আছি, একটু সুযোগ দিবেন আমাদেরকে, আমরা একটু সুযোগ পেতে চাই, একটু দেখাতে চাই আমরা ভিতরে কি হচ্ছে। ভাই একটু সাইড দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কাউকে কথা শোনানোর মতো পরিস্থিতি এখানে নাই, সবার আসলে আমরা লাইভ আছি, একটু ভিতরে আমরা একটু দেখাতে চাই যে ভিতরের অবস্থাটা একটু। আপনি দেখতে পাচ্ছেন যে যাদের হাতে মোবাইল রয়েছে তারা কিন্তু সবাই লাইভে গিয়েছেন এবং তারা দেখানোর চেষ্টা করছেন যে ভিতরে কি হচ্ছে, যে কারণে প্রথম সারির যেসব গণমাধ্যম আছে সেগুলোর সুযোগ পাওয়ার একেবারে অবস্থা খারাপ। আমরা আরেকবার চেষ্টা করতে চাই, ভাই একটু সুযোগ দিবেন। জানিয়েছিলেন যে আমরা ক্যামেরা পার্সনকে বলবো একটু সামনে যাওয়ার জন্য, এ পাশটা দিয়ে গেলে পরে হয়তো ভিতরের অবস্থাটা দেখানো যাবে।
আপনারা দেখতে পাচ্ছেন ভিতরের অবস্থাটা, যদি দেখাতে চাই যে কয়েকজন হয়তো পরিমণিকে বের করে নিয়ে আসা হবে। এর মধ্যেই যেহেতু আমরা জানতে পেরেছি যে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে এবং তাকে আনুষ্ঠানিকভাবে আটক করা হয়েছে, এরকম একটি ঘোষণা এসেছে। আমরা যখন এর আগে যখন সংবাদ সংগ্রহে এসেছিলাম তখন আমরা কিন্তু তার বাসায় দেখেছি যে মদের বোতল দিয়ে আসলে ঘর সাজানো। সেই সময় কিন্তু পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সবাই কিন্তু তার বাসায় এসেছিলেন, সেই সময় কিন্তু কোনো তৎপরতা আমরা দেখিনি। আজকে জানেন যে পিয়াসা এবং মৌ নামে দুজন মডেল আটক হয়েছে এবং তাদের বাসাতেও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। সেই প্রেক্ষিতে আসলে এখানে অভিযান চালানো হচ্ছে কিনা সেই বিষয়টি আসলে র্যাব বলবে, কিন্তু র্যাবের অভিযান এখনো চলমান রয়েছে, তারা আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। আমরা বাইরের যে অবস্থা সেটি দেখতে পাচ্ছি। অভিযান শুরু হয়েছে বিকেল 4টা থেকে। এখানে আমাদের একজন সহকর্মী ছিলেন বিল্লাল হোসেন, তার কাছ থেকে জানতে চাই যে আসলে আপনি এখানে বিকেল থেকেই ছিলেন, আপনার কাছে কি তথ্য রয়েছে পরিমণির বিরুদ্ধে এই অভিযান সম্পর্কে? আচ্ছা বাদল, আমি আপনাকে বলে রাখি যে বিকেল 4টা যখন র্যাব সদর দপ্তরের যে র্যাব সদস্য এখানে এসেছেন তখন সাথে সাথে পরিমণি ফেসবুক লাইভে তিনি বলছেন যে তার বাসায় ডাকাত হানা করেছে, এমন একটি তথ্য দিয়ে আসলে সাধারণ দুজনকে বিভ্রান্তি করেছেন। তারপরে এখানে র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি বলেছেন যে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আসলে তার বাসায় এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে। সর্বশেষ যদি আমরা দর্শকদের জানিয়ে রাখতে চাই যে এখন পর্যন্ত আমরা ভিতরের খবর নিয়ে যেটি জানতে পেরেছি, তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তবে তাকে বের করা হলে তার আমরা বুঝতে পারবো যে মাদকদ্রব্যের পাশাপাশি অন্যান্য কোনো সরঞ্জাম ছিল কিনা, তাহলে আমরা সেটি দর্শকদেরকে সরাসরি দেখাতে পারবো অন্য কিছু আছে কিনা। ধন্যবাদ। বিল্লাল জানাচ্ছিলেন এখানকার সর্বশেষ অবস্থা, এবং আমরা জানি যে এখনো অভিযান চলছে। এরপরে র্যাব আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করে আসলে জানাবে তার বিরুদ্ধে কি কি অভিযোগ আনা হচ্ছে এবং কি কি মাদকদ্রব্য বা অন্য আরো কি কি অবৈধ কোনো জিনিসপত্র পাওয়া গিয়েছে কিনা। তো তা নিয়ে এই ছিল আমার কাছে পরিমণির বাসার সামনে থেকে সর্বশেষ খবর। বাদল, ধন্যবাদ আপনাকে। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আরো তথ্য পাবেন এবং আপনাদের মাধ্যমে আমরা দর্শকদেরকে সর্বশেষ তথ্যগুলো জানিয়ে দিতে পারবো। দর্শক, চিত্রনায়িকা পরিমণির বনানীর বাসা থেকে জানাচ্ছিলেন সহকর্মী এয়ার বাদল। জানাচ্ছি পরের সংবাদ। বিতর্কিত চলাফেরার কারণে চলচ্চিত্র জগতে পা রাখার পর থেকেই নানা আলোচনা সমালোচনা জন্ম দেন চিত্রনায়িকা পরিমণি। ব্যবসায়ী নাসির উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ সহ বোট ক্লাবের ঘটনা ব্যাপক আলোড়ন তোলে। ব্যক্তি জীবনে পরিমণি 3টি বিয়ে করলেও টেকেনি একটিও। তার প্রথম দিকের সিনেমা তেমন না চললেও সবশেষ বিশ্ব সুন্দরী সুপারহিট হয়। আয়ের তেমন উৎস না থাকলেও কয়েক কোটি টাকার সম্পদ নিয়েও বিতর্ক রয়েছে। আরও দেখুন আতিকা রহমানের রিপোর্টে। এ সময়ের আলোচিত ও সমালোচিত চিত্রনায়িকা পরিমণি 2015 সালে রানা প্লাজা ছবিতে চুক্তিবদ্ধ হয়ে সিনেমায় নাম লেখালেও প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা 2015 সালে ভালোবাসা সীমাহীন। সিনেমা মুক্তির পরে গণমাধ্যমে উঠে আসে অবিবাহিত পরিচয় দেয়া পরিমণি ইসমাইল হোসেন নামে একজনের সাথে বিয়ে হয়েছিল। সেটি 2 বছরের বেশি টেকেনি। পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার ইকরি ইউনিয়নে জন্ম পরিমণির। তার আসল নাম শামসুর নাহার স্মৃতি। 2016 সাল থেকে 2-3 বছরে ভালোবাসবো তোমায়, মহুয়া সুন্দরী এবং রক্ত সিনেমা করেন। সবশেষ করেন বিশ্ব সুন্দরী সিনেমা। তবে সিনেমা দিয়ে আলোচনায় না আসলেও উচ্চবিলাসী জীবনযাপন নিয়ে আলোচনায় আসেন পরিমণি। বাবা মা বেঁচে না থাকায় নানার কাছে বেড়ে ওঠেন পরিমণি। আর্থিক সঙ্গতি তেমন একটা না থাকলেও 2017 সালে এফডিসিতে 3টি গরু কোরবানি দিয়ে আলোড়ন তোলেন পরিমণি। এবছরও 6টি পশু কোরবানি দেন তিনি। বনানীতে বাড়ি এবং 5-6 কোটি টাকা দামের 3-4টি গাড়ি বদল করেন পরিমণি। প্রায় সময় তাকে সিঙ্গাপুর, দুবাই, থাইল্যান্ড ঘুরতে দেখা যায়। উপার্জনের উৎস কি এবং উচ্ছৃঙ্খল জীবনযাপনের কারণে বরাবরই বিতর্কিত পরিমণি। সাংবাদিক তামিম হাসানের সাথে 2019 সালে 14 ফেব্রুয়ারি পরিমণির বাগদান হয়। এরপর তা ভেঙে যায়। 2020 সালের 9 মার্চ পরিচালক কামরুজ্জামান রনিকে 3 টাকা দেনমোহরে বিয়ে করেন। ওই বছরেই তাদের ডিভোর্স হয়। সবশেষ উত্তরা বোট ক্লাবে ঘটনায় ধর্ষণের অভিযোগ আনা এবং গুলশান সহ কয়েকটি এলাকার ক্লাবে ভাঙচুর করার ঘটনায় আবারও টক অব দ্য কান্ট্রি হন পরিমণি। আতিকা রহমান, RTV, ঢাকা।
পরিমণির পর এবার অন্য প্রসঙ্গে যাচ্ছি। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে নিহত 17 জনের দাফন সম্পন্ন হয়েছে। সবার বাড়িতে চলছে আহাজারি। বিয়ের আয়োজন পরিণত হয়েছে বিষাদে। সকালে শিবগঞ্জ থেকে বরযাত্রীগামী নৌকা পাকা ইউনিয়নের পাকা গ্রামে কোণে আনতে যাওয়ার পথে বজ্রপাতে 17 জন মারা যান। তবে সৌভাগ্যক্রমে বরজীবিত আছেন। নিহতের মধ্যে 15 জনই সদর উপজেলার বাসিন্দা। এত মানুষের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে। প্রথমে যখন বৃষ্টি আসে, বৃষ্টির পরে নৌকা ছুটেছে, আর ওখানে যাইতে 1 ঘন্টা মনে হয় 1 ঘন্টায় লেগেছে। কোন ঘাট থেকে ছেড়েছে? 11টা কি 11:30টায়। দিয়ে আপনার কাছে খবর এলো কিভাবে? আমার কাছে খবর আসছে সাথে সাথে, যখন আমার স্বামী ফোন করেছে বলছে কি যে মানে বৃষ্টিতে বুঝতে পারিনি, পরে যখন বৃষ্টি এলো তখন বৃষ্টিতে বুঝতে পারি না বৃষ্টি হচ্ছে, বলছে যে এরকম মানে কাঁদছে। নারায়ণগঞ্জের রূপসী ইউনাইটেড লেদার ফ্যাক্টরির আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় 2 ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের 14টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় হতাহতের কোনো তথ্য মেলেনি। ফায়ার সার্ভিসের সদস্যরা জানিয়েছেন দুপুর 12টায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান তারা। ঘটনাস্থলে এখনও প্রচণ্ড ধোঁয়া রয়েছে। প্রতিষ্ঠানটির জিএম দলিল উদ্দিন চৌধুরী জানিয়েছেন একটি বাল্ব বিস্ফোরণ হয়ে রেক্সিনের উপর পড়ে, সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়। মাত্র ঢুকলাম। হ্যাঁ তুমি আসো কই? এই যে পিছনে দোতলায় থেকে মনে হয় কেমিক্যালে কোন একটা আগুন ধরেছিল, সেখান থেকে ব্যাপ্তি হচ্ছে। এখন আমি 2 জন শ্রমিককেও জিজ্ঞেস করেছি, বললো আগুন কোথা থেকে এসছে। তারা বললো যে স্যার ওই দিক থেকে এসছে। তার মানে বুঝলাম যে এই পিছনে যে দোতলা ঘরটা আছে এখান থেকে মনে হয় আগুনের সূত্রপাত হতে পারে। এখন কিভাবে হয়েছে, কারু ন্যাকেট আগুনের কারণে হতে পারে অথবা ইলেকট্রিক স্পার্কিং এর কারণে হতে পারে, এটা আমাদের তদন্ত সাপেক্ষে আমরা বলতে পারবো ইনশাআল্লাহ। এদিকে দীর্ঘ অপেক্ষার পর নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুসের কারখানায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে 24 জনের মরদেহ বুঝে পেল স্বজনরা। ডিএনএ পরীক্ষা শেষে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে মরদেহ হস্তান্তর করা হয়। শনাক্ত 45 জনের মধ্যে বাকিদের মরদেহ হস্তান্তর করা হবে আগামী শনিবার। খাল আনামিলের রিপোর্টে বিস্তারিত থাকছে। আল্লাহ তুমি এমন কিছু করার আগে আমারে মৃত্যু করো, আমার এই 2 সন্তান মৃত্যু করো। আল্লাহ তুমি কবুল করো, তুমি কবুল করো আল্লাহ। ও আল্লাহ তুমি কবুল করো, আমার বাবাই স্বজন হারানোর আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ। আর্তচিৎকারে তৈরি হয় হৃদয় বিদারক পরিবেশ। শেষবার দেখার সুযোগে যে মিলল না তাদের। আমার পেটটারে পিড়াই দিতে পারবে না, দুটো বাচ্চা আছে, মেয়েটা যে কাঁদতেছে মামা কইরা, দেন বাচ্চারও ছিল বাচ্চার মারে পিড়াই দেন, বাচ্চার মারে পিড়াই দেন। ডিএনএ নমুনায় শনাক্ত 24 জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। জেলা প্রশাসন দাফন কাফনের জন্য প্রত্যেক পরিবারকে দিয়েছে 25,000 করে টাকা। সাইরেন বাজিয়ে মরদেহ নিয়ে একের পর এক ঢাকা মেডিকেল প্রাঙ্গণ ছেড়ে গেছে অ্যাম্বুলেন্স। গেল 8 জুলাই রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হাশেম ফুড অ্যান্ড বেভারেজের সেজান জুস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মারা যায় 52 জন। তখনই 4 জনের মরদেহ শনাক্ত করে নিয়ে যায় স্বজনরা। আগুন এতটাই পুড়িয়েছিল যে বাকিদের চেনা যায়নি, তাই প্রয়োজন হয় ডিএনএ পরীক্ষার। সিআইডি 48 মরদেহের নমুনা পরীক্ষা করে চিহ্নিত করে 45 জনকে। বাকি 3 জনকে চিহ্নিত করতে ফের ডিএনএ পরীক্ষা করা হচ্ছে। এক্সট্রিমলি তারা বার্ন ছিল, যার কারণে আমরা নিয়েছিলাম হাড়, টিস্যু, দাঁত। হয়তো টিস্যু দিয়ে করেছি, টিস্যুটা দিয়ে ভালো রেজাল্ট আসেনি। আমরা হয়তো হাড় দিয়ে এখন কাজ করছি, কাজে কিছুটা সময় লাগবে, এটা টেকনিক্যাল বিষয়। আমরা রেজাল্ট আসলে আপনাদেরকে জানিয়ে দেব। অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা করেছে পুলিশ, তদন্ত করছে সিআইডি। তারা বেশ কিছু তথ্য পেয়েছে, উদ্ঘাটন করেছে অগ্নিকাণ্ডের সূত্রপাত। সিআইডি বলছে বৈদ্যুতিক উৎস থেকেই অগ্নিকাণ্ড। আগুন কোত্থেকে লেগেছে এইটির একটি কাছাকাছি অবস্থানে আমরা চলে গেছি। বিদ্যুতের তার থেকে আগুন লেগেছে এবং এই বৈদ্যুতিক যে সোর্সগুলো আছে এই সোর্স থেকে আগুন লেগেছে। অভিযোগপত্র প্রস্তুতের সময়সীমার কথা বলেনি সিআইডি, তবে গুরুত্ব সহকারে মামলাটি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে তারা। খান আলামিন, RTV, ঢাকা।
দেশে করোনায় একদিনে মারা গেছেন 241 জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 21,638 জনে। নতুন শনাক্ত হয়েছেন 13,817 জন। এতে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 13,09,910 জনে। শনাক্তের হার 27.91%। সবচেয়ে বেশি ঢাকায় 93 ও চট্টগ্রামে 68 জনের মৃত্যু হয়েছে। এদিকে জেলা শহরগুলোতে কিছুতেই কমছে না করোনায় সংক্রমণ ও মৃত্যু। সাধারণ বেড ও আইসিইউ না পেয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটছেন রোগীর স্বজনরা। কেউ মারা গেলেই কেবল আইসিইউ পাচ্ছেন অপেক্ষায় থাকা অন্য রোগীরা। আগস্টের পর 18 বছরের বেশি বয়সীরা টিকা ছাড়া চলাচল শাস্তিযোগ্য অপরাধ, এমন মন্তব্যের একদিন পর নিজের বক্তব্য প্রত্যাহার করে নিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। তথ্যমন্ত্রী জানিয়েছেন, যারা টিকা নেয়নি তাদের চলাচলে বিধিনিষেধের কোনো সিদ্ধান্ত হয়নি। এদিকে রাজধানীতে মানুষের অবাধ চলাফেরায় ভেঙে পড়েছে লকডাউন। বিভিন্ন সড়কে দেখা গেছে যানজট। বিস্তারিত জানাচ্ছেন নাজিফ ফরায়েজি। ছাড়া কোনো লোক, 18 বছরের ঊর্ধ্বে কোনো লোক মুভমেন্ট করলে সে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে বিবেচিত হবে। করোনা পরিস্থিতি নিয়ে মঙ্গলবার সচিবালয়ে উচ্চ পর্যায়ের বৈঠক শেষে এভাবেই সিদ্ধান্ত জানিয়েছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। বিষয়টি নিয়ে সারা দেশে সমালোচনার ঝড় ওঠার একদিনের মাথায় নিজের বক্তব্য প্রত্যাহার করলেন তিনি। যেহেতু 11 তারিখে সমস্ত লোককে টিকা দেওয়া সম্ভব নয়, কাজে টিকা না দিয়ে আসতে পারবে না, এটাও ইম্পোজ করা যায় না। সেই কারণেই আমরা আমাদের ওই সিদ্ধান্তের ওই অংশটুকু, যে 11 তারিখের পর থেকে কেউ আসলে আইনের আওতায় আসবে, এই অংশটুকু প্রত্যাহার করে নিচ্ছি। তথ্যমন্ত্রী জানান, 18 বছরের বেশি বয়সীদের টিকা নেওয়া ছাড়া বাইরে বের হতে নিষেধাজ্ঞার কোনো সিদ্ধান্ত হয়নি। সরকারের কোনো এই ধরনের সিদ্ধান্ত হয়নি যে 18 বছরের বেশি বয়স্ক কেউ বের হলে শাস্তিযোগ্য অপরাধ হবে, সেই ধরনের সিদ্ধান্ত হয়নি। এদিকে চলমান লকডাউনের মেয়াদ 5 দিন বাড়িয়ে 10 আগস্ট পর্যন্ত করা হলেও মাঠে তেমন কোনো তৎপরতা নেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। ফলে নির্বিঘ্ন সড়কে চলাচল বেড়েছে সব স্তরের মানুষের। রাজধানীর কোনো কোনো সড়কে দেখা গেছে তীব্র যানজট। গণপরিবহন না থাকায় কয়েকগুণ বেশি ভাড়া আর ভোগান্তি নিয়ে চলাচল করতে হচ্ছে জরুরি প্রয়োজনে খোলা থাকা অফিসে নিয়োজিতদের। অনেক কষ্ট করে আসলে আর কি, রোগজন হয়েছে, ডাক্তার কাছে যাইতে হবে। 6 তারিখ আমার ফ্লাইট আছে সৌদি, কালকে আমার কোন টেস্ট আছে। স্বাস্থ্যবিধি পালনে বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ জনস্বাস্থ্যবিদদের। নাজিফ ফরায়েজি, RTV, ঢাকা। দর্শক, চিত্রনায়িকা পরিমণিকে আটকের পর তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়েছে। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী আর বাদল, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বাদল, কিছুক্ষণ আগে আপনি জানাচ্ছিলেন যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিমণির বাসায় অভিযান চালাচ্ছে। আমরা জানতে পেরেছি যে তিনি আটক হয়েছেন। আপনি আমাদেরকে জানাবেন যে আটকের পর পরিমণিকে আসলে কোথায় নিয়ে যাওয়া হবে এবং তার বাসা থেকে ঠিক কি কি ধরনের মাদক উদ্ধার করা হয়েছে এবং মাদক ছাড়া আর অন্য কিছু উদ্ধার করা হয়েছে কিনা। এখানে গণমাধ্যমের কর্মীদের কারণে আসলে এখানে মুশকিল হয়ে যাচ্ছে। এখানে যে গাড়ি ঢুকেছে সেই গাড়িতে করে পরিমাণকে আসলে আমরা যেটি জানতে পেরেছি প্রথমে র্যাব কার্যালয়ে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে পরবর্তী নির্দেশনা অনুযায়ী তার কাছ থেকে তথ্য নিয়ে হয়তো র্যাব ব্রিফিং করবেন। এবং আমরা যেটি জানতে পেরেছি যে মাইক্রোবাস এসেছে কালো গ্লাসের, সেই মাইক্রোবাসে করে আসলে তাকে নিয়ে যাওয়া হবে র্যাব কার্যালয়ে এবং তারপরে র্যাব আসলে আনুষ্ঠানিকভাবে জানাবেন যে কি কি পাওয়া গিয়েছে, তার বিরুদ্ধে কি কি অভিযোগ আনা হয়েছে। তো এই মুহূর্তে এখানে গণমাধ্যম কর্মী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা এখানে অবস্থান করছেন এবং প্রচন্ড রকমের ভিড় তৈরি হয়েছে। এটি সামাল দেওয়া মুশকিল হয়ে যাচ্ছে একরকম বলা চলে। সবাই চাচ্ছেন যে এই সর্বশেষ সংবাদটি চারিদিকে যারা রয়েছেন তাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। পরিমণিকে এখনই নিয়ে আসা হবে এবং ওই গাড়িতে উঠানো হবে। তাকে প্রথমে র্যাব কার্যালয়ে নিয়ে যাওয়া হবে, যেটি আমরা জানতে পেরেছি।
আগে আমরা যেটি জেনেছিলাম যে তার বাসায় আসলে বেশ কিছু মাদক রয়েছে এবং আগেও যেটি দেখেছেন যে তার সোশ্যাল মিডিয়াতেও এসেছিল যে তার বাসায় আসলে মদের বিভিন্ন অন্যান্য মাদক রয়েছিল, সেগুলো সহ অন্য আর কিছু আছে কিনা সেগুলোর বিষয়ে আসলে র্যাব অভিযান চালিয়েছে। সম্প্রতি দুজন মডেলকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আটক করে এবং তাদের বাসা থেকেও মাদক পাওয়া যায়। সেই সংশ্লিষ্টতা অনুযায়ী তাকে আসলে আটক করা হয়েছে কিনা এবং তার বাসায় অভিযান চালানো হলো কিনা সেটি আসলে র্যাব আনুষ্ঠানিকভাবে জানানোর পরে আমরা সেটি জানতে পারবো। এখনই নিয়ে আসা হবে পরিমণিকে, যে কারণে এই গাড়িটি ভেতরে প্রবেশ করানো হয়েছে। এটি পরিমণির বাসা রাজধানীর বনানী থেকে আপনারা দেখছিলেন পরিমণিকে আটকের সরাসরি দৃশ্য। তানি, আপনি আসলে দেখতে পাচ্ছেন যে এখানে যে ভিড় সেটি আসলে পরিমণিকে বের করা হবে সেই সংবাদটি সংগ্রহের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং যারা গণমাধ্যম কর্মী রয়েছে তারা এখানে অবস্থান করছেন এবং সবাই শেষ খবরটি পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করছেন। পরিমণিকে আনুষ্ঠানিকভাবে আটক করা হয়েছে এটি আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি এবং তাকে জিজ্ঞাসাবাদের পরে আরো কিছু তথ্য পাওয়া যায়, কি কি তথ্য পাওয়া যায় সেই বিষয়গুলো তুলে ধরে আসলে র্যাব বিস্তারিত জানাবে। আমরা সেই অপেক্ষায় রয়েছি এবং ভিড়ের কারণে আসলে পরিমণিকে নিয়ে আসা সম্ভব হচ্ছে না। এখানে প্রচন্ড পরিমাণে ভিড় রয়েছে। র্যাব সদস্যরা আসলে হিমশিম খাচ্ছেন, বিশেষ করে যারা গণমাধ্যম কর্মী রয়েছেন এবং প্রথম সারির গণমাধ্যমের পাশাপাশি এখানে সবার হাতে হাতেই দেখতে পাচ্ছি যে মোবাইল রয়েছে, তারা ভিডিও করছেন এবং উৎসুক জনতার একটা প্রচন্ড রকমের জটলা তৈরি হয়েছে, যে কারণে কিন্তু এখানে সংবাদ সংগ্রহ করতে সমস্যা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এখনো ভিড় রয়েছে, যে কারণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিমণিকে নিয়ে আসাটা একটু নিরাপত্তাহীনতা হয়তো মনে করছেন, যে কারণে এখনই পরিমণিকে নিয়ে আসা হবে এবং যে কারণে গাড়িটি আরেকটু সামনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচন্ড রকমের ভিড় রয়েছে। পরিমণিকে আটক করা হয়েছে এবং তার বাসায় তল্লাশি করে বিভিন্ন রকমের মদ পাওয়া গিয়েছে এবং মাদক দ্রব্য পাওয়া গিয়েছে, যেগুলো সহ সেগুলো দেখানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পরিমণিকে আপনারা দেখতে পাচ্ছিলেন যে আসলে পরিমণিকে গাড়িতে তোলা হবে। ভিড় কমলে তারপরে তাকে যেন নিয়ে এসে যেন গাড়িতে ওঠানো যায়, ভিড়ের মধ্যে যেন কোনো ঝামেলা তৈরি না হয় সেই চেষ্টা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা করছেন এবং এখানে প্রচন্ড মানুষের ভিড় তৈরি হয়েছে। চলছে গাড়িতে এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরিমণিকে গাড়িতে নিয়ে আসার জন্য চেষ্টা করা হচ্ছে, ভিড়ের কারণে তাকে গাড়িতে করা হচ্ছে। আমরা চেষ্টা করছি দেখানোর জন্য যে পরিমণিকে আসলে গাড়িতে তোলা হবে, তাকে আটক করা হয়েছে।
প্রিয় দর্শক, পরিমণির বাসা থেকে দেখছিলেন তাকে আটকের সর্বশেষ অবস্থা। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে গণমাধ্যম কর্মীদের একরকম তর্ক তৈরি হয়েছে। আসলে ভিড়ের কারণে পরিমণিকে নিয়ে আসা একটু জটিলতা তৈরি হচ্ছে। পরিমণিকে কিছুক্ষণের মধ্যে আসা হবে এবং যেহেতু আটক করা হয়েছে তাকে তার বাসায় মাদকদ্রব্য পাওয়ার অভিযোগ, সে কারণে। বাদল, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম পরিমণিকে গ্রেফতারের চিত্র, কিন্তু আমাদের সহকর্মী বলছিলেন যে সেখানে প্রচুর সংবাদকর্মী এবং উৎসুক জনতা রয়েছে, যার কারণে আসলে দেখানো যাচ্ছে না পুরো চিত্রটি। আমরা নিশ্চয়ই পরবর্তী সংবাদে আপনাদেরকে বাকি সংবাদটুকু জানিয়ে দিতে পারবো। বাদল, আপনাকে ধন্যবাদ। চিত্রনায়িকা পরিমণির বনানীর বাসা থেকে জানাচ্ছিলেন সহকর্মী এয়ার বাদল। করোনার সঙ্গে পাল্লা দিয়ে রাজধানীতে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। 24 ঘন্টায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 237 জন। এদের মধ্যে 221 জনই রাজধানীর। এখনই ডেঙ্গুর লাগাম টানতে না পারলে করোনার মতো হাসপাতালে শয্যা সংকটের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ডেঙ্গু নির্মূলে নগরবাসীর সহযোগিতা চেয়েছেন দক্ষিণের মেয়র তাপস। অন্যদিকে কারো বাসা লার্ভা পাওয়া গেলে শাস্তি ও জরিমানা বাড়তেই থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন উত্তরের মেয়র আতিক। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। করোনার সাথে পাল্লা দিয়ে রাজধানীতে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। প্রতিদিনই বাড়াতে হচ্ছে শয্যা। এভাবে রোগী বাড়তে থাকলে কদিন পর হাসপাতালগুলো শয্যা সংকটে পড়বে বলে মনে করেন এই চিকিৎসক। না, গত বছরের তুলনায় তো এখন আমাদের হসপিটালে গত বছরের তুলনায় বেশি, মানে আসলেই এত ভিড় হচ্ছে ডেঙ্গুর যে আমাদের আসলে আর কিছুদিন পর যদি এভাবে আসে তাহলে আমরা সিট দিতে পারবো না। ডেঙ্গু সংক্রমণ বাড়তে থাকায় 2 সিটি কর্পোরেশন নেমেছে চিরুনি অভিযানে। পিডব্লিউ ও টিএনটি কলোনিতে অভিযান চালায় দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস। 1,20,00,000 মানুষের জনবসতি এই ঢাকা শহর, সুতরাং আমাদের জন্য খুব কষ্টসাধ্য হচ্ছে। তারপর আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা আশাবাদী যে আমাদের চিরুনি অভিযানের মাধ্যমে আমরা নিয়ন্ত্রণে রাখতে পারবো। দীর্ঘমেয়াদী ডেঙ্গুকে যদি নিধন করতে হয় সেক্ষেত্রে সকলের দায়িত্বশীলতা, সকলের সচেতনতা অত্যন্ত প্রয়োজন। এদিকে ভাটারা এলাকায় অভিযান চালায় উত্তরের মেয়র আতিকুল ইসলাম। গ্রামীণ বাংলা হোল্ডিংস নামের একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে ডেঙ্গুর লার্ভা পাওয়ায় জরিমানা করা হয় প্রতিষ্ঠানের মালিককে। আমার যে পরিষ্কার, আপনি পুরো বাংলাদেশ ঘুরে দেবেন, এত পরিষ্কার বিল্ডিং কোথাও নাই। আই অলওয়েজ ট্রাই টু হাউ টু মোর ক্লিন ইন মাই প্রজেক্ট। আজকে আমরা এখানে আসার পর তাদের বিভিন্ন জায়গায় লার্ভা পেয়েছি, বিভিন্ন স্পট থেকে আমরা পেয়েছি। সে কারণে আজকে তাদেরকে 2 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং অনাদায়ে তাকে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মেয়র আতিক জানান, প্রতিনিয়ত সচেতনতার পাশাপাশি লার্ভা পাওয়া গেলে ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানকে জরিমানা করা হচ্ছে। দিনে দিনে জরিমানা ও শাস্তির পরিমাণ বাড়ানো হবে বলেও হুঁশিয়ারি দেন উত্তরের মেয়র। আমি একলা চেষ্টা করে কোনো লাভ হবে না। যখন এটি সামাজিক আন্দোলন হবে তখনই কিন্তু আমরা ক্রাফটটাকে নামায় নিয়ে আসতে পারবো। আমরা জিরো টলারেন্স দিতে যাচ্ছি। আমরা চাচ্ছি জিরো টলারেন্স চলবে, যেখানে হোক না কেন আমাদের ম্যাজিস্ট্রেট গিয়ে ওখানে অভিযান চালাবে। বাড়ির আঙিনায় লার্ভা পাওয়ায় 2 সিটি কর্পোরেশনে 53 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট 7,76,000 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। মনিটরিং আমাদের সবসময় হচ্ছে। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। বারবার চেষ্টা করেও গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে পারছে না সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো। একদিকে অসাধু কর্মকর্তাদের যোগসাজশ, অন্যদিকে রাজনৈতিক নেতাদের হুমকি ধুমকিতে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন সম্ভব হচ্ছে না। এমন পরিস্থিতিতে অবৈধ সংযোগ বৈধ করার আলোচনা শুরু করেছে জ্বালানি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি। ত্রুটিপূর্ণ গ্যাস লাইন নিয়ে শরীয়ত খানের ধারাবাহিকের 6ষ্ঠ পর্ব দেখুন আজ। ক্যামেরায় ছিলেন স্বপন দেওয়ান। করাইল বস্তিতে অভিযানে গিয়ে সব অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস। গত বছর 8ই অক্টোবর অভিযানের কয়েকদিনের মধ্যে আবারও সংযোগ পেয়ে যায় বস্তিবাসী। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযানে একই ঘটনার পুনরাবৃত্তি চলছে বছরের পর বছর। তিতাসের লোক আসে, গ্যাস কাইটা দেয়, তারপর আবার লাগায়। যে নিয়ন্ত্রণ করে তার সাথে তাদের ভালো সম্পর্ক, মানে আসার আগেই ফোন দেয়। ফোন দিলে তারা আগের থেকেই খুলে রাখে, আইসা তারা কিছু খুঁজে পায় না।
2019-20 অর্থবছরে মাত্র 1113টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়, যদিও তথ্যমতে কেবল নারায়ণগঞ্জেই রয়েছে প্রায় 2 লাখ অবৈধ সংযোগ। বিভিন্ন সময় অভিযানে সংযোগ বিচ্ছিন্ন করা হলেও কদিন বাদে আবারও গ্যাস পেয়ে যায় অবৈধ ব্যবহারকারীরা। এমন পরিস্থিতির জন্য বিশেষজ্ঞরা তিতাসের অসাধু কর্মকর্তা কর্মচারীদের যোগসাজশকে দায়ী করেন। তারা অবিরত চুরি অব্যাহত রেখেছে। আজকে বছরের পর বছর ধরে শুনছে যে অবৈধ সংযোগ ডিসকানেকশন হচ্ছে। অবৈধ সংযোগ তাহলে আছে কত? মানে একদিকে অবৈধ সংযোগ হয়, আরেকদিকে অবৈধ সংযোগ ছিন্ন করা হয়, আরেকদিকে অবৈধ সংযোগ দেওয়া হয়। অবৈধ লাইনে নিম্নমানের পাইপ ব্যবহার করা হয়। মানহীন সরু পাইপের কারণে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ে। অবৈধ লাইন যেটা নেই, স্পেশালি বস্তিগুলোতে অনেক অবৈধ লাইন নেই এবং এই লাইনগুলো বেশিরভাগ ক্ষেত্রে ফ্লেক্সিবল পাইপ দিয়ে নেয়, প্লাস্টিকের পাইপ দিয়ে নেয়, যেটা খুব তাড়াতাড়ি ছিদ্র হয়ে যায় এবং সেখান থেকেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকে। এই ব্যাপারগুলো যত তাড়াতাড়ি সমাধান করা যায় তত তাড়াতাড়ি আমাদের জন্য ভালো। এমন পরিস্থিতি বিশেষজ্ঞরা তারা বলছেন, গ্যাস লাইন ঝুঁকিমুক্ত করতে প্রভাবের ঊর্ধ্বে উঠে সব অবৈধ লাইন বিচ্ছিন্ন করতে হবে। শরীয়ত খান, RTV, ঢাকা। দর্শক, সংবাদের শুরু থেকে আমরা যেটি দেখাচ্ছিলাম, চিত্রনায়িকা পরিমণিকে আটকের পর তার বাসা থেকে এই মুহূর্তে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়েছে এবং এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী AR বাদল। তার কাছে আবারও চলে যাচ্ছি। বাদল, এখন কি পরিস্থিতি সেখানে? পরিমণিকে আটকের পর গাড়িতে কি ওঠানো হয়েছে বা উৎসুক জনতা সেখানে আছে? সবকিছু মিলিয়ে পরিস্থিতিটা আমাদের জানাবেন। এখন পর্যন্ত পরিমণিকে বের করা হয়নি। আমরা অপেক্ষা করছি পরিমণিকে কখন বের করা হবে সেটির জন্য। আসলে এখানে দেখতে পাচ্ছেন যে কি ধরনের একটি এখানে আসলে প্রচন্ড রকমের ঝাপলা তৈরি হয়েছে এবং পরিমণিকে এখনই নিয়ে আসা হবে। এখানে আসলে ভিড়ের কারণে এখানে সমস্যা হচ্ছে। পরিমণিকে এখনই বের করা হবে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং তারপরে তাকে গাড়িতে করে নিয়ে যাওয়া হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আসলে ভিড় কমানোর চেষ্টা করছেন এবং তারা যে গণমাধ্যমের যে ভিড়ের কারণে সমস্যা হচ্ছে সেটি তারা সামাল দেওয়ার চেষ্টা করছেন। তো এখন পর্যন্ত আমরা জেনেছি যে বিপুল পরিমাণে মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে এবং আটক করা হয়েছে পরিমণিকে। এখানে গাড়িটি আসলে পজিশন নেওয়া হচ্ছিল, পরিমণিকে এখনই বের করা হবে সেটির জন্য। এখানে প্রচন্ড রকমের ধাক্কাধাক্কি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এর ভিতরে আসলে পরিমণিকে বের করার চেষ্টা করা হচ্ছে। পরিবেশের কারণে পরিমণিকে আসলে বের করে গাড়িতে করে নিয়ে যেতে পারছেন না। বের করা হবে এবং গাড়িতে তোলা হবে। প্রচুর ক্রাউড এখানে কারণে আসলে আমরা অপেক্ষা করছি। আসলে গাড়িতে তোলা হবে এবং বের করা হবে দেখানোর জন্য। বারবার বলছিলাম যে এখানে যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে ভিড়ের কারণে সংবাদ সংগ্রহ করতে প্রচন্ড রকমের দেখতে হচ্ছে। সাংবাদিক কর্মীদের প্রচুর ক্রাউড। পরিমণিকে নিয়ে হবে
গাড়িতে করে র্যাব সদর দপ্তরে নেওয়া হবে আমরা যদি জানতে পেরেছি, এবং তারপরে আসলে র্যাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্রিফিং এর মাধ্যমে জানানো হবে যে তার বাসায় সাধারণ মানুষ, সেই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আমাদের যারা সাংবাদিক কর্মী আছেন তারাও সেখানে ছিলেন, এবং প্রচণ্ড ভিড়ের কারণে পরিমণিকে গাড়িতে উঠানো সম্ভব হচ্ছিল না। এই আমরা দেখছিলাম। আর বাদল আমাদের সহকর্মী সেখানে আছেন, তিনি আমাদের জানাচ্ছিলেন। তাকে ধন্যবাদ এতক্ষণ আমাদেরকে ব্রিফ করার জন্য। দর্শক, সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। ধন্যবাদ।